আম, এটা একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি নজিবুন্নেসা এস ফার্মের জমার এবং খরচের হিসাব সংক্রান্ত তথ্যাবলী নিয়ে। তো আজকে আমি জাস্ট গত 10-11 বছরের একটা ছোট্ট যাত্রা দিয়ে শুরু করতে চাই। যখন যাত্রাটা শুরু হয়েছিল 2015 জানুয়ারিতে, তখন প্রায় 2 লাখ টাকা নেগেটিভ ছিল। মানে সভাপতি অ্যাপার্টমেন্টের কাছে পেত, অ্যাপার্টমেন্ট মালিক সমিতির কাছে পেত 2 লাখ টাকা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং তখন সার্ভিস চার্জ ছিল 2.5 টাকা, এবং অবশ্যই সেটা পর্যাপ্ত ছিল না। এবং সময়ের সাথে সাথে জিনিসটা খারাপ থেকে আরো খারাপের দিকে গেছে, যেটা হয়েছে 2016-র ফেব্রুয়ারির দিকে, যখন আর পারা যাচ্ছিল না, কারণ খরচ এতই বেশি ছিল এবং সে তুলনায় সার্ভিস চার্জটা অপ্রতুল থাকাতে আহ, ব্যাপারটা এরকম হয়েছিল যে 4,82,476 টাকা সভাপতি মালিক সমিতির কাছে পেত। পরে এই জিনিসটাকে চেঞ্জ করা হয় হচ্ছে ফেব্রুয়ারি 2016-তে, 3 টাকা করে স্কোয়ার ফিট করে উন্নীত করা হয়। তারপরে কিছুদিন নেগেটিভ থেকে এটা আস্তে আস্তে কমতে থাকে। সো 4,82,476 টাকা যেটা পাওনা ছিল, সেটা আস্তে আস্তে কমতে থাকে। পরবর্তীতে দেখা যায় যে কমলেও এটা যথেষ্ট তাড়াতাড়ি কমছে না। সো যার কারণে জুলাই 2017-তে আবার এটাকে পুনর্নির্ধারণ করে 3.5 টাকা করা হয়। তখন এটা খুব র্যাপিডলি নেগেটিভ থেকে প্রায় 2.5-3 লাখ টাকার নেগেটিভ থেকে এটা পজিটিভে আসার দিকে শুরু করে। মে জুনের দিকে, জুন 2018-র দিকে আহ, এটা শূন্যতে চলে আসে। মানে মালিক সমিতির কাছে সভাপতি আর টাকা পান না, বরঞ্চ সভাপতির কাছে টাকা জমা শুরু হয় হচ্ছে জুন 2018-র দিক থেকে। এবং সেটা বাড়তে বাড়তে একটা সময় ভালো যেতে যেতে বেসিক্যালি আপনার ফেব্রুয়ারি মার্চের দিকে আপনার এই টাকাটা 3,73,844 টাকাতে যে থাকে, যেটাই ছিল সর্বোচ্চ জমা সভাপতির কাছে। পরবর্তীতে আবার কিছু বড় খরচ হওয়ার পরে আবার সেটা আরেকটি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি মাউন্টেন পিক। সো এই পিকটার বেসিক্যালি হচ্ছে গিয়ে 3,69,680 টাকায় যে থাকে আবার। বাট পরের মাসেই দেখা যায় যে লিফটের জন্য একটা ব্যাপক পরিমাণ টাকা খরচ হয়, 1,68,000 বা 1,70,000 টাকার মতো। এবং ওই মাসে ঈদ থাকাতে সব মিলিয়ে খরচ হয় 2,77,000। যার কারণে এই যে জমাটা ছিল খুব তাড়াতাড়ি সেটা আসলে নামতে শুরু করে। এবং সেটা নামতে নামতে আহ, আবার নেগেটিভ 1 লাখ টাকা, মানে সভাপতি পাবেন 1 লাখ টাকা, এরকম একটা জায়গা পৌঁছায় যায়। তো যাই হোক, এভাবে করে চলতে চলতে কোনো রকম চেঞ্জ হয় না। আপনার 3.5 টাকা করে জুলাই 2017-তে যে সার্ভিস চার্জটা নির্ধারণ করা হয়, সেটা সকলের সম্মতি না থাকাতে হয়তো চেঞ্জ হয় না। এবং সেটা আস্তে আস্তে কিছু রিকভার করে দেখা যায় যে শীতকালের মাসে কিছু টাকা বাঁচে, আবার গরমকালের মাসে আবার বেশি খরচ হয়। তো এইভাবে করে কিছু কিছু কাজ করে হলেও আলটিমেটলি একটা সময় যে 1,78,000 টাকাতে যে থাকে। তারপরে রং এবং অন্যান্য বড় বড় কিছু কাজের কারণে দেখা যায় যে এই জিনিসটা আবার শূন্যের কোঠার দিকে নেমে আসে। তো এখন শেষ পর্যন্ত আপনি যদি দেখেন যে আচ্ছা শেষ পর্যন্ত কি অবস্থা, আমাদের কিরকম যাচ্ছে, তো বেসিক্যালি এপ্রিল 2025-এ যখন সার্ভিস চার্জটা আর পারা যাচ্ছিল না, একদম শূন্যের কোঠার দিকে চলে আসতেছিল, তখন এটাকে 4 টাকাতে উন্নীত করা হয়, যেটা প্রায় 9 বছরের কাছাকাছি সময়ের মতো। 3.5 টাকাতে করা হয়েছিল 2017-তে, যেটা 2026-এ এসে মাত্র 4 টাকাতে বাড়ানো হয়। কিন্তু একটা ব্যাপার যেটা বলে রাখা দরকার, যে যদিও সার্ভিস চার্জটা 4 টাকাতে উন্নীত করা হয়, কিন্তু সেই তুলনায় খরচগুলো অনেক বেড়ে যায়। যেমন হচ্ছে গিয়ে আহ, রহিমকে না রেখে বা রহিমের চলে যাওয়ার জন্য প্রস্তুতি হিসেবে অন্য গার্ডকে নিয়োগ দেওয়া, কোম্পানির গার্ড কে নিয়োগ দেওয়া, ভালো সুইপারের ব্যবস্থা করা, এইসব জিনিসের কারণে খরচের পরিমাণটা বেশ, আমি দেখতে পাই যে খরচটা বেশ বাড়ে। এবং এখন যেটা হচ্ছে যে আমরা খুব বেশি জমছে না, টাকাটা যাই আসছে মোটামুটি খরচ হয়ে কোনো রকম চলে যাচ্ছে। এবং শেষ পর্যন্ত আপনি যদি দেখেন যে এই পয়েন্টে যদি আপনি যান, আপনি দেখতে পারবেন যে আমি যদি এটার ডেটাটা অ্যাড করি, সরি, আমি ডেটাটা অ্যাড করতে চাই, ডেটা পয়েন্টটা।
সেটা দেখা যাচ্ছে যে 37,000 সামথিং কিছু একটা। দেখাচ্ছি আপনাদেরকে, 37,856 যেয়ে থাকে। ওকে, তো সেটাই লেখা আছে যে 37,856 টাকাতে এখন আমাদের ফান্ডটা আছে। এবং এইটাই হচ্ছে গিয়ে আপনাদের পুরো 2015 থেকে 2026-এর। আপনার যদি এই ছবিটা তো দেখলেন, ছবি দেখে আপনি বুঝতেছেন যে কখন পিক হয়েছে আমাদের সবচেয়ে টাকাটা জমার ক্ষেত্রে, এবং কখন জিনিসটা একদম ডিক্রিজ হয়ে যাচ্ছে। সো আমরা এখনো ফ্লোটিং। সত্যি কথা হচ্ছে যে আমরা এখনো ডুবে যাইনি একদম, আবার উঠছি খুব যে ভালোভাবে আগাচ্ছি তাও না। আমরা মোটামুটি ডোবা এবং ভাষার মাঝামাঝি একটা স্তরেই আছি, একেবারে ডুবে যায়নি, আবার একেবারে আহ, উত্থানও হয়নি আমাদের অনেক। সো এই হচ্ছে আপাতত একটা ছোট স্ক্রিনশট যে আমাদের আসলে কি হচ্ছে। পুরো পিকচারটা দেখলে আপনারা যেটা বুঝতে পারবেন যে আমরা কিভাবে আগাচ্ছি। এখানে আমি সেই হিসাবগুলো আছে, যেটা আমি অবশ্যই আপনাদের কাছে পাঠিয়ে দেব আম, আজকের এই ভিডিওটার পরপর। সো আপনারা ফাইলটাও পাবেন, পাশাপাশি আপনারা এক্সেল ফাইলটা আমি দিয়ে দিব, পাশাপাশি আপনাদের কাছে এই ভিডিও ফাইলটাও যাবে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন আসলে কি হয়েছে বা কেন কি এই জিনিসগুলো। আচ্ছা, আসেন এবার আমরা যদি আপনারা চান আমি জাস্ট একটু গত 2 বছরের একটা ছোট আহ, মানে ছোট একটা সারাংশ টানি। সো 2 বছরে যদি আপনি দেখেন যে একটা সময় আমাদের যে সার্ভিস চার্জ উঠতে হচ্ছে গিয়ে ডিসেম্বর 2024-এ 90,725 টাকা করে, এবং সেটা আলটিমেটলি যখন আমরা 4 টাকা উন্নতি করি, যেটা হচ্ছে এপ্রিল 2025-এ এসে, তখন এটা 1,03,000-এ দাঁড়ায়। এবং মানে আটানা বাড়ানোর জন্য 3.5 টাকা থেকে 4 টাকা দেয় এই গ্যাপটা আসলে পাওয়া যায়। তার থেকেও হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন আসলে এই 1,03,000-এর থেকে আরেকটু বেশি ওঠার কথা, কিন্তু রানা ভাই যেহেতু উনি টাকাটা সব দিতে পারেন না এবং গ্যারেজের ভাড়া থেকে ওটা অ্যাডজাস্ট করতে হয়, সো আলটিমেটলি দেখা যায় যে ওনার একটা বড় একটা ল্যাগিং আছে। সো যদি লেখেন আপনারা লাস্ট পর্যন্ত যে এখন পর্যন্ত ওনার বকেয়া কত জমছে, আমার হিসাব মতে ওনার কাছে 2,06,400 টাকা আহ, মালিক সমিতিরা পাবেন। সো ওটা মানে একটা জাস্ট আপনাদেরকে বলে রাখা, যাতে আপনাদের কাছে হিসাবটা থাকে। উম, আপনারা দেখতে পারবেন যে উনি যদি দেখেন যে উনি আসলে ইনসিডেন্ট যেটা হয়েছে সেটার কারণে জানুয়ারি 2021 থেকে উনি সার্ভিস চার্জ দিতে পারছিলেন না, এবং সেটা 2020-21-এর মানে ডিসেম্বরের 20 থেকে নভেম্বরের 21 পর্যন্ত সেটা দাঁড়িয়েছিল 46,200-তে। এই বছরে পরবর্তী বছরে সেটা একটু কমে আসছে, কারণ যেহেতু হচ্ছে ওনার গ্যারেজ ভাড়া থেকে অ্যাডজাস্ট করা হয়, আম, যেটা এবং so এটার কারণে দেখা যাচ্ছে কমে এসে এটা 24,600-তে দাঁড়িয়েছিল। পরে আবার উনি আহ, মানে কিছু মাস একইভাবে চলছে, আবার কিছু মাস উনি দিতেই পারেন নাই। সো এইভাবে করে 2022-এর ডিসেম্বর থেকে নভেম্বর 2023 পর্যন্ত 32,400 টাকা ওনার কাছে বকেয়া। তো এইভাবে করে বিভিন্ন রকমের বকেয়া জমে। তো যেমন এরপরে আবার কিছু বকেয়া হয়েছে 38,400, লাস্টলি মানে 2024-25-এ 31,200, এবং 2025-26-এ 33,600। এই সবগুলোকে যোগ করেই আমি আসলে ওই ফিগারটা আপনাদেরকে বলতে পেরেছি যে এই ফিগারটা আপনারা যদি দেখেন যেখানে জাস্ট তাদের ফর্মুলাতে দেওয়া আছে যে এটা যোগ করে কিভাবে করে আসছে হচ্ছে 2,06,000। যাই হোক, আমি আবার একটু ব্যাক করি যে যেটা আমরা ছিলাম, যেটা আমাদের মেজর টপিক, সে যেটা থেকে আমরা ডিবেট হতে চাচ্ছি না, সেটা হচ্ছে যে আসলে কিভাবে জিনিসগুলো খরচ হচ্ছে। সো আপনি যদি দেখেন যে জমার পরিমাণটা আসলে খুব বাড়েনি সিগনিফিকেন্টলি। ছাদ থেকে কিছু ভাড়া আসে, মোটরসাইকেলের কিছু ভাড়া আসছে, কিছু মাসে আসেনি। সো যেমন নভেম্বর 2025-এ মনে হয় আপনারা ডিসিশন নিয়েছেন যে না এখন থেকে মোটরসাইকেল রাখবেন না বা কিছু। সো যেটার একটা ইমপ্লিকেশন এখানে এই টোটাল জমা পড়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 1,20,400 থেকে একটু কমে 1,18,400-তে নেমে গেছে, কারণ এই 2,000 টাকাটা আসেনি। পরবর্তীতে আমার সাথে আমি কথা বলে জানতে পারি যে আবার মোটরসাইকেলের ভাড়ার ব্যাপারে কিছু ডেভিয়েশন দেখা দিয়েছে, যে মানে মোটরসাইকেল ভাড়া থাকবে থাকবে না কি হবে এই ব্যাপারে আপনারা একটা ডিসিশন নিতে যাচ্ছেন। বাট কিছু মাসে দেখা গেছে যে রহিম যাওয়ার পরে প্রতিটা মোটরসাইকেল থেকে কিছু টাকা পাওয়া যায়। সো ওই মোটরসাইকেল দেখা যায় যে
প্রায় 700 টাকা করে আসে, কোনো মাসে 13টা ছিল, কোনো মাসে 10টা ছিল। তো সেইভাবে করে কিছু ভ্যারিয়েশন আছে, এই ভ্যারিয়েশনের জন্য দেখা যাচ্ছে যে এই টাকাটারও ভ্যারিয়েশন আছে, 9100, না 700, 5600, 5600, 6300। সো কিছু ভ্যারিয়েশন হয়ে এরকম আসছে এখন। আমাকে আম্মা একটা জিনিস বললেন যে এখানে আপনাদের ক্ষেত্রে একটা মিটিং এর হওয়ার একটা পসিবিলিটি আছে, যেখানে আপনারা বসবেন এবং আপনারা বসে ডিসিশন নেবেন যে কি করবেন গ্যারেজের ক্ষেত্রে। আপনারা কি কোনো মোটরসাইকেল ভাড়া দিবেন কি দিবেন না, বা কি হবে এখানে। আমার এটা আপনাদের অবশ্যই আপনারা নিজেরা কথা বলে ডিসিশন নেবেন, বাট আমার মনে হয় যে কিছু জিনিস পার্সপেক্টিভে নেওয়াটা ইম্পর্টেন্ট। যেমন এক নম্বর হচ্ছে যে এখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট, রাইট? প্রায় 30টা ফ্ল্যাট। তো 30টা ফ্ল্যাটের কিন্তু আসলে 30টা গ্যারেজ নেই। সো আপনারা জানেন যে গ্যারেজের পরিমাণটা লিমিটেড, এবং সেখানে দেখা যাচ্ছে যে গ্যারেজের মালিকরা অবশ্যই এটাকে একটা অ্যাসেট হিসেবেই দেখেন, যে ফ্ল্যাট যেমন একটা অ্যাসেট, তার সাথে গ্যারেজ থাকাটাও একটা অ্যাসেট। তো যে কোনো অ্যাসেট যদি আপনার থাকে, তা আপনি সেটা চিন্তাই করতে পারেন যে ওই অ্যাসেটটাকে কাজে লাগিয়ে কিছু টাকা আপনি আর্ন করবেন। তো সেটাতে আমি ভুলের কিছু দেখি না। অ্যাপার্টমেন্ট মালিকরা যেমন অ্যাপার্টমেন্ট ভাড়া দেন, এবং তো কেউ বলেন না যে অ্যাপার্টমেন্ট থাকলে অন্য কোনো, শুধু মালিকরাই থাকতে পারবে, কোনো ভাড়াটিয়া থাকতে পারবে না, এটা তো কেউ বলে না, বলে। কারণ হচ্ছে গিয়ে এটা তো একটা অ্যাসেট, এটা তো ভাড়া দিয়ে আপনি যদি ইনকাম করেন সেটা খুবই স্বাভাবিক, এটাতে কারো কিছু বলার নেই, এটা আপনি কিনেছেন। ঠিক একইভাবে আমার মনে হয় গ্যারেজটার ক্ষেত্রেও জিনিসটাকে চিন্তা করা উচিত এইভাবে, যে যার গ্যারেজ আছে সেটা তার একটা অ্যাসেট, যার নেই তার আসলে ওই অ্যাসেটটা নেই। সো ওইখানে তার কিছু বলার থাকাটা আমার কাছে প্রাসঙ্গিক মনে হয় না। যে আপনি যে বলবেন যে কেউ গ্যারেজ ভাড়া দিতে পারবে বা পারবে না, সেটা আসলে যার গ্যারেজ নেই তার আসলে এখানে বলার কোনো প্রাসঙ্গিকতা আমি দেখি না। এক, দুই নাম্বার হচ্ছে যে যেহেতু এখানে থেকে এটা একটা অ্যাসেট, এবং এখান থেকে অবশ্যই প্রত্যেকেই চাবেন যে কিছু টাকা ইনকাম করতে, তো সেটা স্বাভাবিক। এবং সেক্ষেত্রে আহ, মালিকরা অবশ্যই এটা ডিসিশন নেবেন যে কি কি রকম, যাদের যাদের গ্যারেজ আছে তারা চিন্তা করতে পারেন যে আচ্ছা কিভাবে আমরা ভাড়াটা দিতে পারি। আহ, আমার মতে এখানে দুইটা জিনিসের উপরে নির্ভরশীল। একটা হচ্ছে এটা একটা অ্যাসেট, তো যার থেকে মালিকরা কিছু টাকা পাবেন। এবং এখানে যেই গাড়িগুলো থাকবে সেটা দুই রকম হতে হবে, গাড়ি বা হোন্ডা বা পিক আপ যেটাই বলেন। এখানে দুইটা রকম আছে। একটা হচ্ছে যিনি ফ্ল্যাটের মালিক, ওনার নিজের যদি গাড়ি থাকে বা ওনার নিজের যদি মোটরসাইকেল থাকে, সেখানে কোনো টাকা দেওয়ার প্রশ্ন আসে না। সেটা ওনার সার্ভিস চার্জ বাবদ, এবং ওনার নিজের অ্যাসেট উনি নিজে ইউজ করছেন, এটা খুবই স্বাভাবিক। এখানে আর কোনো কিছু টাকা দেয়া বা নেওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু যাদের মনে করেন নিজস্ব গাড়ি থাকে না, বা এই গ্যারেজটা ওনার জন্য পড়ে আছে, সেখানে আসলে উনি ভাড়া দিতে চাইতেই পারেন। এখন ব্যাপারটা হচ্ছে উনি ভাড়া দিতে যদি চান, তাহলে জিনিসটাকে কিভাবে এমন করা যায় যেটা সবার জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়, সবার জন্য যাতে একটা জয় জয়কার ব্যাপার হয়। কিরকম? যেমন হচ্ছে একজনের যদি গ্যারেজ থাকে এবং সেখানে যদি অনেক বেশি মোটরসাইকেল বা অনেক বেশি কিছু সে নিয়ে রাখতে চান, সেটা আসলে বাকিদের উপরে একটা কনস্ট্রেইন ফেলে। কারণ আপনি তো এনভায়রনমেন্টটাকেও ম্যানেজ করতে হয়। সো যদি মনে করেন যে আমার গ্যারেজে আমি 10টা মোটরসাইকেল রাখবো, সো এখন যদি মনে করেন এরকম করে কেউ চিন্তা করে, তাইলে তো আসলে যদি 13টা বা 15টা যদি গ্যারেজ হয়, এবং প্রত্যেকে যদি 10টা করে মোটরসাইকেল রাখে, তাহলে তো আসলে 150, 160টা মোটরসাইকেল তো আসলে রাখা যাবে না, কারণ এটা ম্যানেজেবল না। কারণ আপনার সিকিউরিটি রিস্ক যেটা থাকে, যে কে মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে, কে কে ঢুকছে, কার মোটরসাইকেল কে নিয়ে যাচ্ছে, কিছুই বলা যাবে না। সো জিনিসটাকে একটা ম্যানেজেবল সিচুয়েশনে রাখতে হবে, যেখানে একজন গার্ড যিনি দায়িত্বরত আছেন, তিনি যাতে দেখতে পারেন এবং ভ্যালিডেট করতে পারেন যে আচ্ছা ঠিক আছে, এই এই মোটরসাইকেলের মালিক উনি ওনার মোটরসাইকেল এতটা সময় নিয়ে যাচ্ছেন, আবার এতটা সময় উনি ফেরত আসছেন। সো একটা একটা ধারণা থাকা যে আচ্ছা উনি কখন যাচ্ছেন, কখন আসতেছেন, এবং কার মোটরসাইকেল কে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার কাছে সেই ডকুমেন্টেশন আছে কিনা। আচ্ছা, যখন অনেক বেশি এটা হয়ে যাবে, তখন সমস্যা হচ্ছে যে অনেক বেশি মোটরসাইকেল আসলে ম্যানেজ করতে পারবেন না। সো এটা একটা সমস্যা হবে। সো যার কারণে আমার সাজেশন থাকবে যে অবশ্যই ভাড়া দেওয়া দেওয়া উচিত, কিন্তু এটা ম্যানেজেবল ভাবে। সো যদি এখানে 15টা গ্যারেজ থাকে বা 13টা গ্যারেজ থাকে, আমি যা বুঝি তার মধ্যে অলরেডি মনে করেন কিছু দুইটা গ্যারেজ মনে হয় মালিকদের দ্বারাই অকুপাইড।
যারা ফ্ল্যাট মালিক তাদের নিজস্ব গ্যারেজে তারা নিজেদের গাড়ি রাখেন। বাট বাকি যে গ্যারেজগুলো আছে সেখানে হতে পারে যে আম, 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 আপনি ম্যাক্সিমাম করে দিতে পারেন যে আচ্ছা ঠিক আছে ম্যাক্সিমাম সব সব গ্যারেজ মিলে বাকি পুরোটুক মিলে আসলে কতটা থাকতে পারবে। সো যদি 13টা গ্যারেজ থাকে তো 13 আহ, 26টা মোটরসাইকেল প্লাস হচ্ছে আপনি কমন স্পেসে 4টা মোটরসাইকেল, টোটাল 30টা মোটরসাইকেল থাকলো, যেখান থেকে ওই 4টা মোটরসাইকেলের যে 700 টাকা করে ভাড়া যেটা কমন স্পেসে থাকে সেটা পুরোটুকু সার্ভিস চার্জের মধ্যে অ্যাড হইতে পারে। এবং বাকিগুলোর ক্ষেত্রে যেগুলা মনে করেন নিজস্ব গ্যারেজে ভাড়া থাকতেছে সেটার তো আসলে ওই লোকগুলাকে যে যাচ্ছে বের হচ্ছে প্রতিবার মোটরসাইকেলটা নিয়ে, হ্যাঁ, তো গার্ডের তো খুলে দিতে হয়, থাকতে হয়, চেক করতে হয়। সো এটার তো আসলে একটা কস্ট বা ইমপ্লিকেশন আছে যে এটার উপরে তো একটা দায়িত্বর ব্যাপার আছে। সো যেহেতু দায়িত্বর ব্যাপার আছে এখানে একটা স্প্লিট হওয়া উচিত যে ঠিক আছে মালিকরা 500 টাকা নেবেন, 200 টাকা চলে যাবে হচ্ছে ওই 700 টাকার থেকে 200 টাকা আসলে মালিক সেটা আর নিবেন না, সেটা দিয়ে দিতে হবে হচ্ছে সার্ভিস চার্জে। তাহলে যেটা হবে যে সার্ভিস চার্জের থেকে আপনি যদি মনে করেন এখন টোটাল 30টা মোটরসাইকেল থাকে, তো 26টা মোটরসাইকেল হচ্ছে বিভিন্ন মালিকের নিজস্ব গ্যারেজে। সো 26টা থেকে হয়তো বা 200 টাকা করে হলে যেটা হয় যে আপনি প্রায় 5,000 টাকার মতো সেটা হচ্ছে সার্ভিস চার্জে আসলো। আর হচ্ছে কি যেটা দিয়ে যে গার্ডের খরচগুলো যে বাড়ছে বা সামথিং এগুলাকে আপনি হ্যান্ডেল করতে পারতেছেন। আর হচ্ছে যেই 700 টাকা করে যেই বাকি 4টা মোটরসাইকেল থাকতো 400টা 2800, সো এখানে 5,200 আর ওইখানে 2800 সব মিলিয়ে আপনি যদি দেখেন তো হিসাবটা প্রায় 8,000 টাকার মতো, মোটামুটি 8,000 টাকার কাছাকাছি হয়। তো সেটা হলে যেটা হবে যে আপনার 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 এই যে আপনি এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন যে 9,000 করলে কত হয় 1,27,000, 7,000 করলে আসে 1,25,000, তো 1,25,000 26,000 টাকা তখন আসলে আপনার সার্ভিস চার্জের জমা হচ্ছে। এবং আপনি যদি দেখেন যে এখানে যদি অ্যাভারেজও করেন, আপনি যদি এখানে অ্যাভারেজ করেন, অ্যাভারেজ দেখবেন যে 1,23,000 টাকার মতো খরচ হচ্ছে। সো তারপরেও কিন্তু আপনি মোটামুটি চালা যেতে পারবেন। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে আপনার খরচ আবারও বেশি, অনেক বেশি হারে বাড়তেছে কিন্তু আপনাদের সার্ভিস চার্জ জমার ক্ষেত্রে বাড়তেছে না, তাহলে আপনারা আবারও হচ্ছে গিয়ে যে নিচে নামতে নামতে শূন্যের কোঠায়, যে ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আবার ওই শূন্যের কোঠাতেই আসলে আপনারা চলে আসবেন। এখনো যে 37-36 হাজার টাকা আছে সেটাও থাকবে না, সামনে যে আবার নেগেটিভের দিকে, শূন্য এবং নেগেটিভের দিকে যাবে। তো জিনিসটা হচ্ছে যে কোনো ক্ষেত্রেই একটা দেশ যখন একটা সরকার চালায় সে যখন দেখে যে কত টাকা ট্যাক্স ইনকাম হইলো, কত টাকা সে খরচ করবে বিভিন্ন প্রজেক্টে, ঠিক আছে। সো ঠিক একইভাবে আপনারা যদি চিন্তা করেন যে একটা অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জটা হচ্ছে অ্যাপার্টমেন্টের জন্য ইজ এ রেভিনিউ, এবং কষ্ট হচ্ছে এই যে রং করানো, এইটা নষ্ট হইলে ঠিক করানো, ও লিফট মেরামত করা, সবকিছু ঠিক রাখা, গার্ডদের বেতন দেওয়া, সুইপার ঠিক টাইম মতো পরিষ্কার করা, তো এগুলো হচ্ছে কস্ট কম্পোনেন্ট। সো আপনি কস্টটাকে যদি কখন অনেক বাড়িয়ে দিবেন বা সেই হিসেবে যদি সার্ভিস চার্জটা না বাড়ে তাহলে একটা প্রবলেম। এখন মাত্রই আমি দেখতে পাচ্ছি, আমি অনেক আগেই সাজেস্ট করেছিলাম যে আপনারা আসলে সার্ভিস চার্জটা অ্যাটলিস্ট আরো আজ থেকে 2-3 বছর আগে আমি সাজেস্ট করছি যে আপনারা সার্ভিস চার্জটা 4 টাকায় দেন, কারণ সবকিছুর দামের ঊর্ধ্বগতির সাথে আপনাকে ম্যাচ করার জন্য জিনিসগুলোকে ওইভাবে হ্যান্ডেল করতে হবে। আপনি তো আসলে আজ থেকে 5 বছর আগে যেই বেতন দিয়ে একটা হয়তো গার্ড পেতেন এখন সেটা পাবেন না। তো সেটাই স্বাভাবিক, সবকিছুরই দাম বাড়ে, ইনফ্লেশন রেট খুব অনেক বেশি, বাংলাদেশে প্রায় 10%-এর কাছাকাছি। সো এই ইনফ্লেশন রেটে আপনারা যদি প্রোঅ্যাক্টিভলি জিনিসগুলোকে তাগিদা দিয়ে না বাড়ান তাহলে যেটা হয় যে সভাপতির আসলে কাছে কোনো টাকাও থাকে না, এমটি হ্যান্ডেড ভাবে যে কোনো রিস্ক হ্যান্ডেল করা ডিফিকাল্ট। আপনারা চিন্তা করেন যে ওনার হাতে, আমার আম্মার হাতে 3,69,680 টাকা থাকার কারণেই লিফটের যে এত বড় ঝামেলা হইল যখন তার ঠারের ক্ষেত্রে বা লিফট পুরো সচল না, এইভাবে তো আপনি ভাড়াটিয়াকে রাখতে পারবেন না। এইভাবে কি আপনি যদি মালিকও হন, আপনি যদি 4 তলায় থাকেন বা 3 তলায় থাকেন, আপনি কি পারবেন লিফট ছাড়া আসলে অ্যাপার্টমেন্টটাকে চালাতে? সো এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। তো হ্যান্ডেল করার উপায়টা কি? উপায়টা আমার মতে হচ্ছে যে হ্যান্ডেল করার উপায়টা হচ্ছে একেবারে জিরো পকেটে না থাকা, সবসময় কিছু সেভিং রাখা, যাতে সেভিংগুলোকে দিয়ে আপনি পুরো পুরো জিনিসটাকে হ্যান্ডেল করতে পারেন। সেভিং কমে আসলে যদি ঠাস করে একটা বড় বিপদ হয় সেটা হ্যান্ডেল করতে পারবেন। আবার পাশাপাশি আপনার আবার
কিছুদিন তখন হয়তো শূন্য হয়ে যাবে, আবার কিছুদিনের মধ্যে আবার জিনিসটাকে রিকভারির দিকে নিয়ে যাওয়া যাবে, যে আচ্ছা ঠিক আছে আবার 3-4 লাখ 5 লাখ টাকা আমাদের হাতে আছে। ঠিক আছে। তো আমি যেটা মনে করি যে এইটা খুবই দরকারি। এটা কারো ব্যক্তিগত প্রপার্টি না, এটা প্রত্যেকজন আপনারাই হচ্ছেন মালিক। ঠিক আছে, আম্মা খালি দায়িত্ব নিচ্ছেন যে চালানোর জন্য। সো সেই দায়িত্ব আহ, আব্বা মারা যাওয়ার পরে আম্মা নিছেন, এবং আমার কাজ হচ্ছে আম্মার জাস্ট হিসাবগুলাকে গুছায় ওনার কাছে দেয়া। এবং দেখা যায় যে এই জিনিসটা আমাদের মধ্যে অনেক কষ্ট হয়, কারণ আমার নিজের ফ্যামিলি আছে, আমার দায়িত্ব আছে। তো আম্মা প্রতিটা হিসাব টুকে টুকে আমাকে দেন, ফোনে আমি জিনিসগুলো নেই, অনেক সময় ভিডিও কলে বসি। সো ওনার জন্য এই জিনিসটা একটু কঠিন হয়ে যায়। সো জিনিসটাকে ম্যানেজ করার জন্য সবসময় আমাদেরকে এভাবে আগানো উচিত, যেটা আমরা ফিউচারটাকে যাতে চিন্তা করে আহ, আগাই। হুম। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমরা খুব ফিউচার ফেসিং না, আমরা হচ্ছে গিয়ে আজকের দিনটা চোখ কেটে যাক, আজকের ঝামেলাটা শেষ হয়ে যাক, এইটাই আমরা দেখি। তো এইভাবে করে আসলে একটা জিনিসকে আপনি লং টার্ম চালাইতে পারবেন না। যে কোনো দুর্যোগে আসলে তখন আপনারা সাফার হবেন। সো এবং সেটার জন্য দেখা যাবে যে তখন একটা সমস্যা যেটা হয়, যে আপনি যদি জমা টাকা না থাকে, সাপোজ একটা লিফট নষ্ট হলো, সাপোজ কমপ্লিটলি আপনার ইয়াটা কি বলে, জেনারেটর কমপ্লিটলি অকেজো হয়ে গেল, এখন আপনি 2-3 লাখ 4 লাখ টাকা দিয়ে যখন যদি জেনারেটরকে রিপ্লেস করতে যান, আপনার এই টাকাটা তোলার জন্য যেই পরিমাণ প্রত্যেকের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে তখন ঘুরে, এবং সবার তো একই সাথে সময় ভালো যায় না, কেউ হয়তো দিতে পারবেন, কেউ হয়তো দিতে পারবেন না। তো এই যে একটা স্ট্রেস ম্যানেজ করার, তো এই স্ট্রেসটা আসলে দরকার নাই। তো আপনারা যদি চান, আপনারা নিজেরা বুদ্ধি করেন। আমি আপনাদেরকে জাস্ট ছোট একটা বুদ্ধি দিচ্ছি যে আপনারা গ্যারেজে কিভাবে জিনিসটাকে ম্যানেজ করতে পারেন, যেখানে জিনিসটা ম্যানেজেবল হয়, যাতে নাম্বারটা একেবারে 100-তে না চলে যায়, মোটরসাইকেলের 30-40-এর মধ্যেই রাখা যায়। এক একই সাথে হচ্ছে গার্ডও যাতে সার্ভিস করতে পারে, কারণ গার্ডটাকে তো, একটা গার্ডকে তো কনস্ট্যান্ট বসে থাকতে হবে, যেহেতু মোটরসাইকেল ঢুকতেছে বের হচ্ছে। এবং সেটারও একটা আপনাদের উচিত হচ্ছে একটা টাইম করে দেওয়া, যে আচ্ছা ঠিক আছে 11:30টার পরে মোটরসাইকেল ঢুকবে বা বের হবে না রাত্রে, আবার হচ্ছে সকাল 6টার আগে মোটরসাইকেল ঢুকবে বা বের হবে না। সো তাহলে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম, একটা কোয়াইট একটা পিরিয়ড থাকবে। হ্যাঁ অবশ্যই কিছু তো হ্যাসেল আছে, মানুষ বলতে পারে যে আচ্ছা ঠিক আছে হর্ন বাজিতে পারে বা ইয়া হইতে পারে, সেটা আসলে মানে হইতেই পারে। এখন যারা বেসিক্যালি মনে করেন বড় রাস্তার পাশে থাকে বা অ্যাপার্টমেন্টগুলো আছে, তারা কি আসলে থাকে না? তো থাকতেছে। তো 1-2টা মোটরসাইকেলের হর্ন বা এটার শব্দ বা এই জিনিসগুলোকে যদি আপনারা ওইভাবে নেন, তাহলে একটা প্রবলেম। আর দেখেন, আপনারা এটা আপনাদের ডিসিশন, আপনারা ওইভাবে করে জিনিসটাকে ম্যানেজ করবেন, যে 5-7 হাজার 10 হাজার টাকা আচ্ছা ঠিক আছে যদি বাড়ে তা আমাদের জন্য ভালো। তা অ্যাটলিস্ট প্রতি মাসে আমরা 8-10 হাজার টাকা করে যদি এক্সট্রা পাই, তো সেটা আসলে বছরে 1 লাখ টাকার মতো আমাদের সাপোর্ট দেয়। কারণ এক একজনের তো সিচুয়েশন এক এক রকম হয়ে যেতেই পারে। যেমন মানে এটা খুব ইম্পর্টেন্ট যে কিছু টাকা হাতে রাখা। এখন সেটা আপনারা কিভাবে করবেন আপনাদের ব্যাপার। আপনারা 4.5 টাকা করে সার্ভিস চার্জ করে চিন্তা করতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমরা এই বছরের শেষে 2026-এর শেষে সবাই 4.5 টাকা করে দেওয়া শুরু করবো, 2027 শুরু হবে হচ্ছে 4.5 টাকা হারে। ওকে, এইভাবে করে আমরা আটানা বাড়াইলে হয়তো 10 হাজার টাকা, 23,000 স্কোয়ার ফিট যেহেতু, ঠিক আছে, রানাঘাটটা বাদ দিলে দেখা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে হয়তো 10,000 11,000 টাকা বাড়ে। এইভাবে বাড়ায় আপনারা অ্যাডজাস্ট করতে পারেন যদি আপনারা রাজি হন। আবার অন্যভাবে অ্যাডজাস্ট করতে পারেন যে আচ্ছা ঠিক আছে আমরা দেখি আপাতত মোটরসাইকেলটার এই ব্যাপারটাকে আমরা হ্যান্ডেল কিভাবে করতে পারি। যেমন এটাকে খুব বেশি আমি কঠিন দেখি না, কারণ এই কারণেই যে মনে করেন একটা প্রত্যেকটা ড্রাইভারের কিছু জিনিস লাগে। যেমন হচ্ছে এই মোটরসাইকেল যে যে তার ব্লু বুক আছে, তো ব্লু বুকের একটা ফটোকপি। ওকে। 2 নাম্বার হচ্ছে তার ন্যাশনাল আইডি কার্ডের একটা ফটোকপি। তার মোটরসাইকেলের যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেটটা কত, তার একটা ছবি। এই 4টা জিনিস যদি আমি একটা পেজের মধ্যে রাখি, এরকম যদি 30টা মোটরসাইকেল থাকে, তাহলে 30টা পেজের মধ্যে যদি রাখা হয়, আমি তো কোনো সমস্যা দেখি না যে ওইটা গার্ডের কাছে থাকবে, গার্ড ওইটা দেখতে পাবে যে কে আসতেছে, কে যাচ্ছে, কোন মোটরসাইকেলটা যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে। তো এটা খুব একটা কঠিন বলে আমার মনে হয় না। বাট আপনারা ভালো বুঝবেন, আপনারা ওইখানে থাকেন। আপনার যদি মনে হয় যে না পরিবেশ খুব বেশি সমস্যা হবে, তাহলে আপনারা রাখবেন না, সার্ভিস চার্জ বাড়ায় দিয়ে
জিনিসটাকে চেষ্টা করবেন অ্যাড্রেস করার। আহ, যাই হোক, এটাই আমার বলার, আমার তেমন কিছু বলার নাই। আর জাস্ট আমি শুরু এবং শেষটা দিয়ে দিচ্ছি। 2024-এর যখন আমরা শুরু করছি তখন হচ্ছে 2024-এর শুরু করি রে, আমি ভুল বলতেছি। 2023-এর ডিসেম্বরে বা 2024-এর জানুয়ারিতে যখন জিনিসটা ছিল তখন হচ্ছে গিয়ে তখনও 3.5 টাকা করে ছিল। তো আপনারা যদি দেখতে পাচ্ছেন যে না, 3.5 টাকা না, এ সময় মনে হয় 4 টাকা করেই ছিল। হ্যাঁ, 4 টাকা করেই ছিল। তো উম, যেটা হয়েছে যে 2024-এর জানুয়ারিতে উঠতে হচ্ছে 88,725 টাকা হচ্ছে সার্ভিস চার্জ। হলরুম থেকে কিছু ভাড়া পাওয়া যায়, যেটাও আম, মানে অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে। এবং প্লাস হচ্ছে মোটরসাইকেল ভাড়া, সেই সময় মোটরসাইকেল ভাড়া কমপ্লিটলি ছিল না, যাই হোক জিরো ছিল। সব মিলিয়ে 1,03,725 টাকার মতো উঠতো। এবং খরচ ছিল অন এন অ্যাভারেজ, আমি আপনাকে অ্যাভারেজটা বলি। অ্যাভারেজ ছিল, আপনি যদি দেখেন, এই যে 94,538 টাকা পুরো বছরের, ঠিক আছে। তো আপনার জমাটা আসলে খুব বাড়ে নাই। জমার অ্যাভারেজ ছিল হচ্ছে আপনার 1,05,725 টাকা, যেখানে খরচের অ্যাভারেজ হচ্ছে আপনি যদি দেখেন 94,538 টাকা। সো 4-5 হাজার টাকার ডিফারেন্স যে এতটুকু করে জমতো অল্প 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 অল্প, ভেরি অল্প অল্প করে। তো এখানে দেখবেন দুইটা কালার কোড দেওয়া আছে, একটা নেগেটিভের জন্য যখন যে মাসে বাঁচে নাই, যে মাসে খরচ বেশি হয়েছে, সেখানে আসলে লাল কালার দিছি। চেষ্টা করছি যে সামনে এবং অবশ্যই সামনে একটা নেগেটিভ সাইন আছে, যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে সভাপতির কাছে জমা কত টাকা, বাঁচছে কত। So যেমন এখানে হচ্ছে গিয়ে আহ, এই মাসে খরচ অনেক বেশি ছিল, তো 74,425 টাকা বেশি ব্যয় হয়েছে, ঠিক আছে। এবং সভাপতির কাছে তখন কোনো জমাই ছিল না অলমোস্ট। তো যার কারণে সভাপতির কাছে জমাটাও আপনি দেখতে পাচ্ছেন যে 74,760 নেগেটিভের ছিল। সো যেটা হয় 0 টাকা থাকলে, এবং সেই ক্ষেত্রে যেটা করতে হয় যে সভাপতি নিজের পকেট থেকে পয়সা দিয়ে জিনিসটাকে চালানো, এটা একটা কঠিন কাজ। কেউ কি, আপনি কি আপনার নিজের ভাড়াটিয়ার ভাড়ার টাকা দিয়ে পুরো অ্যাপার্টমেন্টের, ঠিক আছে, সভাপতির হিসেবে দায়ভার নিয়ে কাজগুলো করবেন? আপনি আপনি করবেন না। কেউ কি চায় এটা করতে? কেউ চায় না। কেউ প্রত্যেকে চায় ভাই আমার ভাড়ার টাকা আমার কাছে থাকবে, আর সার্ভিস চার্জের টাকা আমি আলাদা করে দিছি, ওইটা দিয়ে সার্ভিস চার্জ যেন পারে চলবে, তাই না? তো সেটা করার জন্যই আমি সাজেস্ট করি। তাই যাই হোক, এটা ছিল আপনাদের শুরুটা। 2023-এর শেষ বা 24-এর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন, তা 24 থেকে আবার একটু পজিটিভ হওয়া শুরু করছে। মানে হচ্ছে গিয়ে টাকা একটু জমা শুরু করছে, যেটা বলছি আমি, শীতকালের মাসগুলোতে কিছু টাকা জমে ভালো। সো সেই জমাটা হয়ে আলটিমেটলি দেখা গেছে যে এই টাকাটা নেগেটিভ যেটা ছিল সেটা শেষ হয়ে, ঠিক আছে, এপ্রিল 2024-এ আবার পজিটিভ হওয়া শুরু করছে। 28,000 টাকা আপনার বাড়ছে। দেখা যাচ্ছে যে সভাপতির কাছে সেই এপ্রিল 2024-এ আবার কিছু টাকা আসা শুরু করছে, 17,755। সেইটাই আলটিমেটলি বছর গড়াতে গড়াতে 1,33,910-এ যে ঠেকছে, উইচ ইজ গুড, নভেম্বর 2024-এ। আবার আসেন ডিসেম্বরের কি হয়েছে আমরা একটু দেখি। ডিসেম্বরে যেটা হয়েছে যে সেই জায়গাটা, ঠিক আছে, একটা সময় বাড়তে বাড়তে, ঠিক আছে, যেহেতু 12-13 হাজার এই যে করে জমছে, এখানে আসার পরে এখানে একটা বিশাল খরচ ছিল, ঠিক আছে। মার্চ 2025-এ একটা বড় রকমের খরচ হয়েছে। আবার ওইখান থেকে টাকাটা দেওয়া গেছে যেহেতু টাকাটা জমছিল, নইলে আবার প্রত্যেকের কাছে চাঁদা তোলার মতো ব্যাপার হয়ে যেত। যাই হোক, আহ, আম, এবং সেটা খুব টাফ, মানে কারণ হচ্ছে গিয়ে আপনি হয়তো ভাবেন যে আরে 10 টাকা করে সবাই দিয়ে দিব, সবাই বলতে আপনি হয়তো আপনি দিয়ে দিবেন, আরেকজন হয়তো বা এই মাসে দিতে পারতেছে না, সে হয়তো 2 মাস পরে দিবে। তো কাজ কি বন্ধ হয়ে থাকবে? লিফট কি 3 মাস যাবত বন্ধ হয়ে থাকবে? আপনি কি কি বলে, জেনারেটর কি 3 মাস যাবত না চালায় থাকবেন? এভাবে কি চলে? সো এভাবে চলে না আসলে। কিছু টাকা সবসময় হাতে থাকাটা খুবই জরুরি, সেটা সংসারের ক্ষেত্রেই হোক, একটা অ্যাপার্টমেন্ট চালানোর ক্ষেত্রেই হোক, সবগুলোতে একই ব্যাপার। যাই হোক, আমরা তারপরে আগাই। আপনি যদি দেখেন যে আস্তে আস্তে কিছু মাসে তখন পজিটিভ, কিছু মাসে নেগেটিভ। এইটা পজিটিভ হবে কারণ এখানে কোনো, আমি কোনো সাইন পজিটিভ। সো এখানে এই দুটো নেগেটিভ, এখানে নেগেটিভ, রাইট? সো সবুজ কালার এবং লাল কালারের কম্বিনেশন দিয়ে বুঝতে পারবেন আলটিমেটলি যেটা হয়েছে যে নভেম্বর 2025-এর শেষে 36,123 টাকা জমা হয়েছে, যেটা not too bad, not too good, is just floating above the water, nothing else. জাস্ট কোন রকম বেঁচে থাকার মতো আর কি, সাঁতার কেটে জাস্ট নিজেকে ভাসিয়ে রাখার মতো। আচ্ছা, আসেন আমরা তারপরে যাই। শেষমেশ হচ্ছে
2026-এর মেতে এসে আমাদের ওই একই রকমই অবস্থা, 37-38 হাজার টাকা আছে, শেষ। সরি, আমার একটু ঠান্ডা লাগছে, এই কারণে একটু সমস্যা। আচ্ছা, আসেন এখন আমি জাস্ট আপনাদেরকে বলে দিই এই ফাইলটার মধ্যে আপনারা সবগুলো মাসেরই হিসাব আছে। প্রতিটা মাসের আলাদা করে হিসাব যদি দেখতে চান, জানুয়ারি 2025 থেকে শুরু করে মে 2026, আপনারা খুব সহজেই এক একটা মাস করে যাবেন এবং দেখবেন। হতেই পারে যে কোনো হিসাবে যদি কোনো রকম মনে হয় যে গরমিল আছে বা কোনো সমস্যা হয়েছে, অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি আপনাদেরকে ফেসবুক মেসেঞ্জার বলেন, ইমেল বলেন, কোনো না কোনোভাবে চেষ্টা করব এই ভিডিওটা এবং এই হিসাবের পাতাটা আপনাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আপনাদের মনে হয় কয়েকদিন পর একটা মিটিং আছে, আম্মা মনে হয় একটা মিটিং কল করছেন শনিবার দিন প্রবাবলি। তো আমার মনে হয় আপনারা বসে আসলে ঠান্ডা মাথায় ডিসিশন নেন। ডিসিশনটা কমপ্লিটলি আপনাদের, যে আপনারা কিভাবে আসলে চালাবেন, কিভাবে জিনিসটা চলবে। আমি জাস্ট আপনাদেরকে বলতে পারি যে দুনিয়ার সবখানেই কিছু জিনিসের প্রিন্সিপাল এক। আমরা যেমন অস্ট্রেলিয়াতে থাকি, আপনারা যদি ভেবে থাকেন যে এইসব জায়গাতে এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল হয়, এখানেও একইভাবেই হ্যান্ডেল হয়। এখানে একটা ফান্ড থাকে যেটাকে বলা হয় সিঙ্কিং ফান্ড। আপনাদের যেটা সার্ভিস চার্জের যে সভাপতির কাছে যে জমা টাকাটা, সেরকমই হচ্ছে গিয়ে একটা টাকাকে বলা হয় হচ্ছে সিঙ্কিং ফান্ড। তো সিঙ্কিং ফান্ডে কি হয় যে যারাই অ্যাপার্টমেন্টের মালিক, তারা বেসিক্যালি ওই সিঙ্কিং ফান্ডে প্রতি মাসে কিছু করে টাকা দিতে থাকেন সার্ভিস চার্জ বাবদ। এবং দেখা যায় যে যেসব মেরামতগুলোই করতে হয় অ্যাপার্টমেন্টের, সো এবং যে সার্ভিসগুলো করতে হয়, ক্লিনিং থেকে শুরু করে এভরিথিং, তো ওগুলো দিয়ে কাভার হয় এবং কিছু টাকা করে জমা থাকে। সো যখন কেউ আহ, মনে করেন অ্যাপার্টমেন্ট বেচেও দেন, তখনও আসলে যিনি কিনেন তিনি জিজ্ঞেস করে নেন যে সার্ভিস চার্জ এই এই ফ্ল্যাটগুলোতে, এই অ্যাপার্টমেন্টের সার্ভিস চার্জ কত জমা আছে টোটাল। কেন জিজ্ঞেস করেন? কারণ উনি জানতে চান যে আসলে অবস্থাটা কিরকম, যে কোনো কিছু যদি আজকে যদি লিফট নষ্ট হয়ে যায়, কালকে যদি পানির ইলেকট্রিসিটির ইয়া হয়ে যায়, তাহলে আসলে উনি ওনার কাছ থেকে কি এক গাদা টাকা বের হয়ে যাবে, নাকি যা আছে যে যতটুকু জমা আছে সেগুলো দিয়ে মোটামুটি চলে যাবে, এই জিনিসটা জিজ্ঞেস করে নেন। তো আমার মনে হয় যে খুব ডিফারেন্ট না, দুনিয়ার সবখানেই একই প্রিন্সিপালেই চলে। খুব এক জায়গা থেকে আরেক জায়গায় কোনো র্যাডিক্যাল কোনো ডিফারেন্স নাই। সবখানের জিনিসপত্র মোটামুটি কাছাকাছি, প্রিন্সিপালটা এক, ইমপ্লিমেন্টেশনটার স্টাইল হয়তো ভিন্ন। তো যাই হোক, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ যে আপনারা এতক্ষণ সময় দিয়ে আমাদেরকে এই কথাগুলো বলার জন্য। আমি ধারণা করব যে আপনার একটা প্রোডাক্টিভ একটা মিটিং হবে এবং আপনারা একটা ভালো ডিসিশন নেবেন। ডিসিশনটা এইভাবে নেবেন যেটা হচ্ছে কি শুধুমাত্র আমার কি ক্ষতি হলো, আমার কি লাভ হলো, এইভাবে দেখবেন না। সামগ্রিক সবার যাতে ভালো হয় সেইভাবে করে জিনিসটা নেবেন। তাতে হয় কি যে আপনারা তো আলটিমেটলি সবাই, আপনারা যদি এই অ্যাপার্টমেন্টগুলোকে রাখেন মানে বেচে না দেন, তাহলে তো আপনারা আসলে একজনের সাথে আরেকজনের ডিল করতেই হবে। তো খারাপ সম্পর্ক করে তো কোনো লাভ নাই, ভালো সম্পর্ক রেখে যত সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ ভাবে চালানো যায় সেটাই দরকার। আহ, এটা খুবই ভালো জিনিস যে আপনাদের গার্ডগুলো আপনারা যেভাবে চেয়েছিলেন যে আহ, আগের যে গার্ডগুলোকে পরিবর্তন করে যারা দায়িত্বে আছেন তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে ভালো প্রফেশনাল গার্ড দেওয়া, ভালো সুইপার দেওয়া, যাতে পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করা যায়, যাতে পুরো জিনিসগুলোকে সুন্দরভাবে গুছানো যায়। তো সেই চেষ্টাটা আসলে সব মানুষই করে, কোনো মানুষই আমি দেখি নাই যে চায় যে আমি পচাভাবে বাঁচবো। সব মানুষই চায় যে আমি আজকে যেভাবে আছি তার থেকে আরেকটু কিভাবে ভালো থাকা যায়। সো সেই ভালো থাকার প্রয়াস থেকেই আমি মনে করি যে আপনাদের চেষ্টা করা উচিত যে ভালো কিছু করার, যেটা সবার জন্য ভালো হয়, যেখানে আপনি মানে আপনি হেডেক ছাড়া একটা একটা লাইফ কাটাইতে পারেন, যে আচ্ছা ঠিক আছে অ্যাপার্টমেন্টের কোনো কিছু হইলে আমাকে ঠাস করে টাকা দিতে হবে না, ঠাস করে এটা নিয়ে মানে খুব হেডেক নিতে হবে না। এটার জন্য একটা একটা ফান্ড কিছু হলেও জমা হয়েছে, যেটার থেকে আমরা কাজটা চালা যেতে পারবো। আর দেখেন, আমি সবসময় চাই যে হিসাবগুলো হবে পরিষ্কার, হিসাব হবে পানির মতো স্বচ্ছ। তো এই জিনিসটা খুব দরকার। আমার কাছে যদি 1 টাকাও মনে করেন এই টাকাটা কারো না, এই টাকাটা সবার।
সো এখানে যাতে 1 টাকাও গরমিল না হয় সেটার জন্য আমি চেষ্টা করি, আমার আম্মাও খুব চেষ্টা করেন মাঝে মাঝে এই পানির বিল, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিলগুলো একেবারে অ্যাকুরেটলি তোলার চেষ্টা করি, কারণ অনেক সময় ভুল হয়ে যায়। সো আমাদের চেষ্টাটা সবসময় থাকে। আমিও মনে করি যে আপনারাও সেই চেষ্টাটা মূল্যায়ন করবেন। আমরা অনেকদিন যাবৎ এই কাজটা করে যাচ্ছি। আমার আম্মারও বয়স হয়েছেন, আলটিমেটলি এটা কতদিন উনি করে যেতে পারবেন এটা কেউ জানেন না। এটা আল্লাহ যতদিন নসিবে রাখছেন অতদিন পর্যন্ত যা চলবে। সো হয়তোবা দায়িত্ব একটা সময় কাউকে না কাউকে নিতেই হবে। তো ভালো হয় যদি মানে সকলের কি বলে, সকলের কি বলবো এটাকে, সমন্বয় বা সকলের উদ্যোগে আমরা ভালো কিছু করার চেষ্টা করি। কারণ ভালো কিছু করতে গেলে দেখবেন যে আহ, সকলের প্রয়াস লাগে। কারণ আপনি যদি একা আপনার নিজের ভালোটা করতে যান, ঠিক একই রকম আরেকজনও হয়তো বা একা তার সাইডটা দেখবে। আপনি যদি মনে করেন যে আমার মোটর সাইকেলই 10টা মোটর সাইকেল থাকবে আমার গ্যারেজে, আর অন্যদের গ্যারেজ ফাঁকা পড়ে থাকুক, আমার কোনো সমস্যা নেই, এটা আসলে সবার জন্য ভালো না। জিনিসটাকে এমন ভাবে করতে হবে যাতে সবার কিছু ভালো হয়। একটা পোর্শন যাতে সার্ভিস চার্জে যায়, যাতে আমরা দারোয়ান, গার্ড, সুইপার বা যারা ময়লা পরিষ্কার করে তাদেরকে সার্ভিস করতে পারি। আর আরেকটা পোর্শন, যেহেতু মালিকের এটা অ্যাসেট, সেই অ্যাসেটটার জন্য সে যাতে একটা বেনিফিট পায়। ঠিক আছে? এবং যারা আসলে এই ব্যাপারটা মানে যাদের নেই, তারা কি আসলে এটা নিয়ে খুব ওয়ারিড? তাদের তো আসলে ওয়ারিড হওয়া উচিত এই জিনিসটা নিয়ে যে ভাই, লিফটে করে যাতে অযাচিত, মানে অপ্রয়োজনীয় আহ, বখাটে কোনো ছেলে মেয়ে যাতে উপরে না যায়, ছাদে না যায়, সেই জিনিসটা এনশিওর করা। সো আপনি যদি প্রত্যেকটা 30টা বা মানে আপনি যতটুকু মনে করেন সাফিসিয়েন্ট হোন্ডা রাখার ক্ষেত্রে, তো তাদের যদি আসলে একটা লিস্ট থাকে, একটা ছোট একটা খাতা থাকে, এবং সেখানে তাদের যদি প্রতিটা জিনিস এরকম দেওয়া থাকে যে তার ছবি, ন্যাশনাল আইডি কার্ড, তার ড্রাইভিং লাইসেন্সের ছবি, তার বাইকের যে ইয়াটা আছে কি বলে, ব্লু বুকের একটা ফটোকপি, এবং প্লাস হচ্ছে নাম্বার প্লেটের একটা ছবি। তো এই এতটুকু জিনিস যদি একটা পেজে মেনটেন করা যায়, 30 জনের জন্য 30টা পেজ, দ্যাটস ইট। আর আপনারা খুব সুন্দর সুন্দর, আমি শুনছি যে আম্মা আমাকে বলছেন যে খুব ভালো কাজ হয়েছে, যে অনেকগুলো সিসিটিভি লাগাইছেন। সো আপনারা তো অটোমেটিক্যালি অনেক বেশি সিকিউরিটির একটা ব্যবস্থা করেছেন। তো এটাকে ইউটিলাইজ করে যদি আপনারা 2-4 পয়সা পান, তো এটাতে তো আসলে ক্ষতির কিছু দেখি না আমি। আমি দেখি বরঞ্চ এটা মানে যার রিসোর্স, যার অ্যাসেট, তার জন্য এটা বেনিফিশিয়াল। এবং যাদের অ্যাসেট না, তারাও জানে যে এখান থেকে তো ভাই একটা সার্ভিস চার্জের পয়সা আসে, তো এটা তো আমার জন্য ভালো। আমার তো 4.5 টাকা করে না দিয়ে হয়তো 4 টাকা দিয়ে আমি আপাতত চালা যেতে পারতেছি। তো ইটস আপ টু ইয়োর ডিসিশন। আমার কাছে মনে হয় আপনারা যে ডিসিশন নেবেন সেটা ভালো ডিসিশনই নেবেন। সকলের জন্য শুভকামনা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।